হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে, সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনে চড়ে তা দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সে পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1 2 3 4। অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সেই সময় মশলা পোস্তই গঙ্গাধর কুণ্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার মোটেই ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। এইদিকে দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল সে। আজকে আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিয়ে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এসব ভাবতে ভাবতে হঠাৎই এক পুরনো পরিচিতি মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ। সে ছিল মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গেই। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেই দিকে যায়নি। অনেক ভেবে চিনতে সে মেটেবুরুজে রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি? টাকা না আনলেই নয়। আজ আবার সন্ধ্যের মধ্যেই তাকে সমস্ত মেটাতে হবে। মেটেবুরুজে গিয়ে খোদাদাদ খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে বেশ দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে গঙ্গাধর, কাজেই হন হন করে সে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, সাহাব, এদার শুনিয়ে তো যারা। তখন সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালাই বেশ একটু অন্ধকার। জায়গাটা অতি নির্জন, তার উপর আবার তার সঙ্গে টাকা রয়েছে। গঙ্গাধরের মনে একটু যে সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায়ও নেই। লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলা থেকে। মনে হয় সে যেন গঙ্গাধরের প্রতীক্ষাতেই এতক্ষণ দাঁড়িয়েছিল সেখানে। লোকটা খুব লম্বা, মাথায় তার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপরে এসে পড়েছে। মুখটা ভালো দেখা যাচ্ছে না। পরনে তার ঢিলে ইজের ও আলখেল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলা ভাষায় মিশিয়ে বলল, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর তখন আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে তখন চেয়ে বলল, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসে গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বলল, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান। বাংলা বলতে সে পারে না, তবে বেশ একটু বাঁকা। সে গঙ্গাধরকে আবার বলল, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে। ঠিক কি করিতে দেব? আমার মুশকিল হয়েছে কি জানেন, আসলে মাল বিক্রি করার লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো পুলিশ,
তাদের তো ভয় আছে, কেউ কথাই কইছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারাও আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন তাতেই খানিকটা ভিজল। কোকিনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে। বিনা সাহসে বিপদ এড়িয়ে চড়ে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা সেখানে নেই। এই তো সে দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ যদি শুনে নাই, তাই সে জোর গলায় ডাকতেও পারছে না তাকে। চাপা গলায় বাঙালি হিন্দিতে সে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? একটু পর এদিক ওদিক চাওয়াচাওয়ির পর সামনেই দীর্ঘাকৃত আলখেল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, কোথায় গিয়াছিলা? জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটা প্রাণপণে চেষ্টা করে চলেছে। সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে আসো, মাল দেখবে চলো। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। সে সময়ের কথা বলছি, তখন ওই দিক অত লোকজন ছিলই না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাঁধার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল, আমায় দেখতে পাচ্ছ তো? গঙ্গাধর তার উত্তরে বলল, হ্যাঁ, কেন পাবো না? এখনো এমন বয়স হয়নি যে সন্ধ্যাবেলাতেই চোখ ঠাউর করতে পারবো নি। এমন সময় গঙ্গাধর তাকে জিজ্ঞেস করল, তা তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা তখনই চকিত হয়ে পেছন ফিরে তাকে উত্তর দিল, কেন, সে তোমার কিসের দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে যদি থাকো তবে ভালো হবে না। হ্যাঁ, মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসায় খোঁজে তোমার কি কাজ? লোকটা চোখের চাউনি ভারী অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো একটা দেখা যায় না বটে, কিন্তু গঙ্গাধর বুঝল যে তার চোখ দুটো টকটকে লাল। না, তার সঙ্গে টাকা রয়েছে, এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে এসে সে সত্যই ভালো করেনি। যাই হোক, সে তো এসে পড়েছে এত দূর। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত। কিন্তু যখন এসে সে পড়েছে, বিশেষত সে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। তাতে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না তার। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে। গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল কে জানে। গঙ্গাধর সবে চার ধারে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছাই অনুচ্চ জঙ্গল। নিকটে কোনো জনপ্রাণীও নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তখন ঘন হয়নি। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা বেশ পুরনো এবং যেন অনেক দিনের কারোর যাতায়াত এখানে নেই। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে। সামনের দৌড়টা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধেই? এরকম জায়গায় একা মানুষে আসে নাকি? বিশেষ করে তার এতগুলো টাকা রয়েছে সঙ্গে। সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে চুনো ব্যবসাদার, বাঙাল দেশ থেকে নতুন আসেনি।
ওই লোকটির কথার সুরে কি জাদু আছে? গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়াই। এ কথা এখন মনে হলো গঙ্গাধরের। হঠাৎই অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা আর বুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক টিপ টিপ করছে। ওই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে না তো, কিংবা ছুরি বুকে বসাবে না তো? সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে এনেছে হয়তো। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কে জানে খোদা দাঁত খায়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে সে পালাবে, কিন্তু সে তো বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানদের সাথে কি দৌড়ে সে পারবে? না, তা সম্ভব নয়। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো। আশ্চর্য, গুদামের দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্রই দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে বড্ড লাগে। একটা ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতসেঁতে, মনে হলো কতকাল এর মধ্যে কেউ ঢোকেইনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে কোথায় যায়? অল্পক্ষণ, মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকে রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়াই যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। হঠাৎই মিনিট দুই পরে আবার গঙ্গাধর লোকটিকে দেখতে পেল সেই আধো অন্ধকারের মধ্যে। সে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। তুমি কালা নাকি? এতক্ষণ ধরে কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথা উত্তর দিচ্ছ না কেন? কোকেন কোকেন যে জায়গায় আছে বললাম না তোমাকে দেখতে? পাওনি দেখতে? ছাবলের চার দিয়ে তুলতে বললাম, পেঁপে দুটো হাঁ করে শঙ্কের মতো দাঁড়িয়ে রয়েছ কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন একটা ভ্যাবাচেকা খেয়ে গেল, বোকার মতো দাঁড়িয়ে রইল। তারপর সে বলল, কই, কখন তুমি দেখালে কোকিনের জায়গা? আর শ্যাবলী বা কোথায়? কথা বলতে বলতে গঙ্গাধর খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে, সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনে চড়ে তা দেহে চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সে পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1 2 3 4, আর কোথাও খাঁ সাহেব নেই। চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোত্থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরাবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর অজ্ঞান হয়ে গেল।
একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানাকড়িও তা খোয়া যায়নি। তবে শরীর শুধরে উঠতে প্রায় সময় লেগেছে অনেক দিনই। অনেক দিন পর্যন্ত অন্ধকারকে সে ভয় পেত। এরপর মাস 2 পরে মেটিয়া বুড়ুচে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল। সমস্ত শুনে বললেন, সাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকিনের বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে কেবল কিছু মাল হাতে পায় সে। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল বটে, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সার ছিল, কোথায় সে মাল রাখতো কেউ জানে না। তবে তাকে খুন করা হয়, কেউ ধরা পড়েনি তাতে। তবে দলের লোকই যে তাকে খুন করেছে এটা বোঝা কঠিন নয়। বাস, এই পর্যন্তই তার ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সে ঘরে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স রয়েছে সেখানে। তা বাবু, সে গোদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথায় গিয়েছিল তা তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গোদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখে সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টি। হতভাগ্য এতদিনও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে তাকে? ভগবান তার আত্মাকে শান্তি দিক। এখানেই শেষ করছে আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।